আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। না না, ওখানে তো সেখানেই মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জিল, আইন মানে আদালতটাকে তো সেভাবে রাখা হলো না। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো অনিয়ম হলো, বেচা কেনা হলো, রাজসাক্ষী কেনা বেচা হলো, আইনটা তো আদালত তো আর আদালতের মতো থাকছে না। যদি থাকতো, যদি আদালত তার আইন তার নিজস্ব গতিতে চলতে পারতো, তাহলে আপনি এই কথা বলতে পারতেন। বাংলাদেশে তো সেটা না হলো না। না আমি আমি বলছি আপনাকে, আপনি যে কথাটা প্রশ্নটা তুলেছেন, এই কথাটা বলার জায়গা শেষ হয়ে যায়। কিন্তু আজকে যখন শেখ হাসিনা আসবেন, উনি আপিল করবেন। আপনি আজকে যে কথাটা বলতেছেন এটার তো কোনো ভ্যালু নাই। কিন্তু বলেছেন তো আপিল করার সুযোগ উনি পাবেন না, কারণ না এটা তো না মন্ত্রীরা বলছেন না না সরকারের পক্ষ এটা থেকে। শুনেন, আপনি যদি রাজনৈতিক ব্যক্তিদের কাছে দিয়ে আপিলের কথা শুনেন তাহলে তো আপনি কনফিউজ হবেন। আপিল হবে কিনা এটা সুপ্রিম কোর্ট রুলস যারা জানে, যারা রেগুলার মামলা করে এবং তারা কোনো দলের প্রতিনিধি না, এরকম আইনজীবীকে জিজ্ঞেস করলে না পাবেন। আপনার মিডিয়া তো আপনার এক এক দলের লোকজনের কাছে সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করেন, ওই দলের পক্ষে যায় না ওই দলের বিপক্ষে যায়, এটা আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেন একটা আইনি প্রক্রিয়া বা আইনি বিষয়ের উপরে আপনারা কেন প্রসিকিউটরের বক্তব্য নেবেন? আপনারা কেন একজন বিএনপি লোকের বক্তব্য নেবেন? আপনারা কেন একজন আইনজীবী, আওয়ামী লীগের আইনজীবীর বক্তব্য নেবেন? আইনটাকে জনগণের জন্য ক্লিয়ার করার জন্য আপনাদের দায়িত্ব ছিল নিরপেক্ষ আইনজীবী যারা আছে তাদের বক্তব্য নেন, তারা বলুক সংবিধানে কি আছে। আপিল করার রাইটটা নাই কে বলছে আপনাকে? হু সেজ তার আপিল করার রাইট নাই? ওখানে তো রাজনৈতিক ভাবে প্রসিকিউটর নাহিদ ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক এক ধরা বলতে পারে, কিন্তু ডক্টর জাহিদুর রহমান কি বলছেন বলেন নাই? ওনারও তো বক্তব্য। এখন রাজনৈতিক ভাবে কে কি বললো সেটা কথা না, কথা হলো যে আপিলের। এখানে আরেকটি তথ্য আপনাকে আমি মানে স্মরণ করিয়ে দেই। আমাদের সামনে তো প্রেসিডেন্স আছে আপিলের। বাচ্চু রাজাকারের কথা আমরা যদি বলি, আমি তো প্রেসিডেন্টে যাবো না। আমি কেন প্রেসিডেন্টে যাবো? আমি তো আমার কাছে যে আইনটা আছে আমি আইনের উপরে থাকবো। আপনি শোনেন, আপনি ব্যাখ্যা করেন মানুষকে। রায় হয়েছে কোন কোর্টে? ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালটা আমাদের সর্বোচ্চ আইন কি বাংলাদেশে? সংবিধান। সর্বোচ্চ আদালত কোনটা? সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালকে সুপ্রিম কোর্টের অধীনে। এখন ট্রাইব্যুনালের আইনে বলা আছে কোন সাজা হলে 30 দিনের মধ্যে আপিল করবেন। আচ্ছা, আপিল করার একটা প্রক্রিয়া আছে না? কোথায় লেখা থাকে সেটা? আপিলটা কোথায় হবে? যেখানে হবে সেই রুলসে। হাইকোর্টে আপিল হবে না, হাইকোর্ট রুলসে এটা নাই। সুপ্রিম কোর্টে আপিল হবে, সুপ্রিম কোর্ট রুলসটা পড়েন। এবং যারা মানে নিরপেক্ষ লোক আছে তাদের জিজ্ঞেস করেন, আপনি নিজেও পড়েন, আপনি দল করলেও আপনি বুঝতে পারবেন ওখানে লেখা আছে আপিলটা কিভাবে হবে। 30 দিনের মধ্যে আপিল হলো অরিজিনাল আইনে। আপনি যখন আপিল করতে যাবেন ওখানে সুপ্রিম কোর্ট আবার কতগুলো ব্যবস্থা রেখে দিয়েছে। আপনি যদি দেরিতে আসেন, আপনি ব্যাখ্যা দিবেন আপনি কেন দেরিতে আসছেন, এবং সেইটা ব্যাখ্যা দিয়েই আপনি আপিল করলে ওই দেরিতে আসার অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে আপিলটা এডমিট করা হবে। তারপরে আপনার ফাঁসি কেস তো ফাঁসি কেসে হবে পরশুদিন শুনানি হয়, তার আগে কালকে যদি ফাঁসি কার্যকরী হয়ে যায় তা আপিলের কোনো ভ্যালু আছে? আপনি বাংলাদেশের কোন ইতিহাস পাবেন না খুঁজা একটা আপিল এরকম কোন হওয়ার কারণে ডিস্ট্রিক্ট কোর্ট একটা আপিল ফাঁসি দিয়ে দিয়েছে আর কার্যকরী হয়ে গেছে, একটা ইনস্ট্যান্স আপনি পাবেন না। তাহলে যারা আইন জানে না, যারা আপনার আইন তো অনেকেই জানে না, এটা আমাদের দোষ না, আইন জানার কথা না। আমি তো অনেক প্রফেসরকে জানি ল পড়ায়, তারাও তো সুপ্রিম কোর্টের প্রসিডিওরটা জানে না, তাই না? তো তারা তো একসময় বলে দিল যে ওই যে রাতের বেলা বললো ফেসবুকে ইয়ে দিল, আসো ঘেরাও করো, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনছে। ওখানে তো সুপ্রিম কোর্টের একটা মিটিং ছিল, জাজদের মিটিং। জাজদের মিটিং এ কোনো রিট পিটিশন হয় না, কারণ সেই প্রফেসর তো জানেন না, কি করবেন আপনি? ভয়াবহ নজির তৈরি হলো একটা, যে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে এবং কতগুলো নথি জ্বালিয়ে দেওয়া হলো। আপনার মনে আছে কিনা জানি না, নথি জ্বালানো সেভ করার জন্যই চিফ জাস্টিস ওই সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়াটা যাতে না হয় সেটার জন্যই চিফ জাস্টিস তার পদত্যাগপত্র দিয়েছেন, এটা উল্লেখ করেছেন, মিডিয়ায় আসছে। এখন এইটাও ধরেন, এই যে পদত্যাগটা কি স্বেচ্ছায়? শুরু করি 2024 সালের ক্ষমতার পরিবর্তন, বিপ্লব নাকি সাংবিধানিক বিচ্ছেদ বাংলাদেশের? এটি আপনার ওই সময় অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি অফিসিয়ালি সেটেল হয়ে গেছে। এটা আপনার এখন বিপ্লবের বলার দরকার নাই, কারণ এটা গেজেট আকারেই এটাকে গণ অভ্যুত্থান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবাই সম্মতি নিয়ে এটাকে অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাজে এখানে বিপ্লব বলতে কিছু নাই। আর ওই সময় যারা বলছিলেন, বিভিন্ন রেফারেন্স দিচ্ছিলেন, রাশিয়ান বিপ্লব, ফ্রান্স বিপ্লব, তো ওই জায়গাটায় তারা বিপ্লব বলতে খুব ভালো লাগে, কিন্তু ওইখানে ওই দুইটা জায়গায় যে রেফারেন্স দিচ্ছেন চিলির বিপ্লব, ও প্রত্যেকটা বিপ্লবের সঙ্গে আপনার একটা সশস্ত্র যুদ্ধ সম্পৃক্ত থাকে। বিপ্লব কখনো সশস্ত্র যুদ্ধ ছাড়া হয় না। হ্যাঁ, আর এই রাজনৈতিক পরিবর্তন আন্দোলনের মাধ্যমে যদি হয় সেটাকে গণ অভ্যুত্থান বলে। এই কারণেই কিন্তু আলটিমেটলি সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের
সিদ্ধান্তের প্রেক্ষিতে এটাকে গেজেট আকারে প্রমাণ করে এটাকে গণ অভ্যুত্থান বলা হয়েছে। কিন্তু এখন যে ধরুন সংবিধান নিয়ে একটা বড় ধরনের ক্যাওস তৈরি হয়েছে, সংসদে প্রতিদিন এই ক্যাওস দেখতে পাচ্ছি আমরা আমরা একটা কনস্টিটিউশনাল রাপচারের দিকে যাচ্ছি কিনা। এই যে ইউনূসের সরকার ক্ষমতায় বসা এবং একটি নির্বাচন হওয়া, এটা তো সংবিধানের ধারাবাহিকতা ক্ষুণ্ণ হওয়া, কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, স্পিকারের পদত্যাগপত্র নেই, শুধুমাত্র রাষ্ট্রপতির অধ্যাদেশে। আপনার কি মনে হয় না যে এটা এক সময় না এক সময় প্রশ্নবিদ্ধ হবেই? না, সংবিধানের বিষয় নিয়ে কোনো বিতর্ক নাই। সংবিধানের নিয়ে একমাত্র বিতর্ক হতে পারে যখন কেউ যদি আদালতে যায় যে সংবিধানের এটা ব্যাখ্যাটা কি, তখন দুই পক্ষের মধ্যে বিতর্ক হলে আদালত একটা সিদ্ধান্ত দিয়ে দেন। এখানে সংবিধানের বিতর্ক কিছু নাই, কারণ হলো সংবিধান নিয়ে যে কথাটা বলা হয়েছিল যে অধ্যাদেশ জারি, মূলত সংবিধানের ক্ষমতাকে খর্ব করে বাইপাস করে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেছিলেন, এটা বহুদিন আগে প্রথম আমিই বলেছিলাম যে এই অধ্যাদেশ জারিটা রাষ্ট্রপতির ক্ষমতার বহির্ভূত এবং এটার জন্য ভবিষ্যতে ওনাকে অভিযোগও আসতে পারে ওনার বিরুদ্ধে। এবং পরবর্তীভাবে রাজনৈতিকভাবে বিএনপিও সেটা নির্বাচনের পরে, আগে অবশ্য তারা বলেনি, নির্বাচনের পরে তারা বলেছেন এবং ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা ওতো নেননি, ওখানে বলে দিয়েছেন এটা সংবিধানের কোনো ধারাবাহিকতা না। কাজে এখন সংবিধান নিয়ে কোনো বিতর্ক নাই। যেটা করছেন সেটা হলো যারা রাজনীতি করছেন তারা তাদের রাজনৈতিক মতাদর্শ এটা বলতেই পারেন, তাই না? এটা তো তাদের কথা, এটা আজীবন কিন্তু চলতে থাকবে। আপনি যে রাজনীতি করে সাক্ষাৎকারে বলেছিলেন, আমার সাথেও সাক্ষাৎকারে বলেছিলেন যে ডক্টর ইউনূসের বিচার হতে পারে। কোন আইনের ভিত্তিতে আপনি কথা বলেছিলেন? না, সেটা তো শুনেন, সেটা তো আপনি যদি জিজ্ঞেস করেন সেটা আমি সেদিন বলেছি। এটা হলো, আপনি জানেন যে আমাদের মার্শাল্লাহ বঙ্গবন্ধুকে হত্যা, জিয়াউর রহমানকে হত্যা, তারপরে অনেকবার মার্শাল্লাহ এরশাদের মার্শাল্লাহ, এই সব কিছুর পরে আপনার মার্শাল্লাহ জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেল এবং 91 এর ক্ষমতার পরে আপনার মার্শাল্লাহ কিন্তু আসে নাই, কিন্তু এটার ক্যারেক্টারটা একটু অন্যভাবে চেঞ্জ হয়ে গেল। সেটা হলো যে যখনই বিশেষ করে যারা বড় প্লেয়ার, রাজনৈতিক প্লেয়ার, বিশেষ করে আমি মুরব্বীদের কথা বলতেছি, আন্তর্জাতিক মুরব্বী, তারা অনেক সময় আপনার সেনা সমর্থিত অথবা বুদ্ধিজীবী অথবা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে তারা এটা বসাতেন। এবং এই কারণে শেখ হাসিনার সরকার 15তম সংশোধনী যখন করেছেন তখন ওর ভিতরে একটা সংশোধনী এনেছিলেন। এটার আরো একটা কারণ হলো, এর আগে আবার 5th অ্যামেন্ডমেন্টের যখন জাজমেন্ট হয়, সেই জাজমেন্টের মধ্যে এই প্রশ্নটা আসছিল যে হঠাৎ করে কেউ এসে ক্ষমতা দখল করে সালাম আলাইকুম দিয়ে বসে গেল, এটা তো সংবিধান অ্যালাউ করে না। কিন্তু অ্যালাউ না করলেও তো আমাদের দেশে হয়ে গেছে, অনেকগুলো জিনিস হয়ে গেছে। ওইটা চ্যালেঞ্জ করার পরে কোর্ট ওইখানেই কিন্তু মতবাদ দিয়েছে যে এই ধরনের বিষয়টা সংবিধান পরিপন্থী, কিন্তু আমাদের সংবিধানে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ছিল না। 15তম সংশোধনী যখন করে শেখ হাসিনার দল, তখন এইটাকে আর্টিকেল 7 এর সঙ্গে এ যোগ করলো, আর্টিকেল 7A। এই 7A তে এটা সংযুক্ত করা হলো যে সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তো ক্ষমতা পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, এর বাইরে কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে তাহলে এটা আপনার একটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এবং এই কারণে আপনি দেখবেন যে এই সংশোধনীর পর থেকে কোন রকম কিন্তু ক্রাইসিস হয়েছে, কিন্তু ক্রাইসিস অনেক হয়েছে, কিন্তু কোন রকম কেউ আসেননি, সালাম আলাইকুম দিয়েও আসেন নাই বা অন্য কোনো পদ্ধতিতেও আসেননি। কারণ হলো তখন এই সুযোগটা ছিল না, যদি আসতেন তাহলে তাদেরকে ফেরত যাওয়ার সুযোগ ছিল না। কারণ ফেরত যেতে গেলে আপনাকে পুরো সংবিধান বাতিল করে নিজেদের মতো একটা পার্লামেন্ট তৈরি করে তারপরে তাকে ফেরত দিতে হবে। বাংলাদেশে তো দল আওয়ামী লীগ বিএনপি দুইটা মেজর দল, তারা যদি সেটা রাজি না থাকে তাহলে ওই রকম পার্লামেন্টও তো হবে না। এই জন্য আর ওইখানে কোনো আসার সুযোগ ছিল না। তাহলে হঠাৎ করে যখন আপনার এই ইয়েটা বন্ধ হয়ে গেল এবং এরপরে আপনার এই যে 15তম সংশোধনীর এই বিধানটা, এইটা কিন্তু চ্যালেঞ্জ করলেন আবার আমাদের বদিউল আলম মজুমদার সাহেব। তো বদিউল আলম মজুমদার সাহেব কিন্তু এইটা সহ পুরো 15তম সংশোধনী চ্যালেঞ্জ করলেন। তো সেইখানে আদালতে আপনার সরকার পক্ষ এইটা এই আর্টিকেল 7A 7B এবং কেয়ারটেকার 54 এগুলোর ব্যাপারে বাদী বিবাদী দুজনই একমত, যার ফলে আদালত ওইখানে রায় দিয়ে 7এটাকে বাতিল করে দিলেন। যেদিন বাতিল করলেন সেদিনের পরে এরপরে সংবিধান পরিপন্থী ভাবে যদি কেউ আসে, ডিপ স্টেট যদি এখন মনে করে যে কালকে একটা সরকার গঠন করবে তারেক জিয়াকে বাদ দিয়া, এটার সুযোগ তাদেরকে আছে, কেন ওইটা অপরাধ হবে না, কেন ওই 7A তো আর নাই। এখন এই প্রশ্নটা আমার কাছে করা হয়েছিল, আমি ওই জন্য উত্তর দিয়েছি যে ডক্টর ইউনূস যখন এসছে অবশ্যই সেখানে এটি একটা পরিবর্তন ছিল এবং সেখানে গণ অভ্যুত্থান হিসেবে এটাকে বলা হচ্ছে, কারণ অনেক মানুষ সেখানে এই পরিবর্তন চেয়েছিল। কে কিভাবে চেয়েছিল সেটা ভিন্ন দৃষ্টি। কারণ আপনার 5ই আগস্টে আমার দৃষ্টিতে, আমি যতটুকু অ্যানালাইসিস করেছি,
মোর দ্যান 50%, মানে একটা মেজরিটি পিপুলই চেয়েছিল ক্ষমতার পরিবর্তন, যেহেতু গণতন্ত্র আইনের শাসন অনেক দুর্বলতা দেখা দিয়েছিল। কিন্তু ঠিক 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে যখন দেখা গেল যে ওই প্রত্যাশাটা, মানুষ যে প্রত্যাশার কারণে পরিবর্তন চেয়েছিল সেটা ছিনতাই হয়ে গেছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অপর একটা গ্রুপ ছিল যারা নাকি মেটিকুলাস ডিজাইন করেছিল, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তারা যখন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙা শুরু করলো, স্বাধীনতার বিভিন্ন স্মৃতি ধ্বংস শুরু করলো, এবং যখন বলা শুরু করলো যে আপনার জাতীয় সংসদ পরিবর্তন করতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, ঠিক তখনই এই যে একটা বড় অংশ মানুষ তারা তখন বুঝে গেল যে আমাদের যে চাওয়াটা সেই চাওয়াটা আর থাকলো না, এটা অ্যাডভোকেট ছিনতাই হয়ে মঞ্জিল মোর্শেদ, এই যে জুলাই দিবস বলে একটা মানে দিবস ঘোষণা করা হয়েছে, এবং সেই দিবসে বিভিন্ন আলোচনায় বিশেষ করে আব্দুল কাদের নামে একজন ছাত্র নেতার আলোচনায় বেরিয়ে গেল যে সেনাবাহিনী সিগন্যাল দেওয়ার পরপরই তারা এক দফা ঘোষণা করেছিল সেই ইয়েতে। তাহলে এটা আপনি গণ অভ্যুত্থান কি করে বলবেন? 1 নাম্বার কথা, কারণ সেনাবাহিনী তাদেরকে সিগন্যাল দিয়েছিল এবং সেনাবাহিনী বলেছিল তারা সরকারের নির্দেশ মানবে না, তারা এই যে জনগণ যাদেরকে আমরা বলছি তাদের কথা মানবে। তাহলে এটাও তো এক ধরনের সেনা কুই হয়ে গেল, হলো নাকি? আমরা দেখলাম যে বঙ্গভবনে কে গেলেন? বঙ্গভবনে গেলেন ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে উনি গেলেন আমার উপর আস্থা রাখেন, এবং উনি ডাকলেন রাজনীতি মানে রাজনৈতিক দলগুলোকে, এবং উনি মানে ক্ষমতার কেন্দ্রেই অবস্থান করলেন মানে ডক্টর ইউনূস না আসা পর্যন্ত। মানে উনি ক্ষমতা নিজের হাতে না রেখে দিয়ে দিলেন ডক্টর ইউনূসের মানে প্রদান করে। না হলে আর ইউনূসের পাশে যদি উনি না থাকতেন বা সেনাবাহিনী না থাকতো সমর্থন, তাহলে কি এটা এই গণ অভ্যুত্থান থাকতো? না, অবশ্যই, কারণ আপনার দৃষ্টিভঙ্গিটা এইভাবে আমি আলোচনা করি দেখি। সেটা হলো ধরেন 90-এর গণ অভ্যুত্থান, সেটিও যখন নুরুদ্দিন যদি না বলতো যে আমি আর্মি নামাবো না, তাহলে ওই গণ অভ্যুত্থানও সফল হতো না। কারণ আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশে আর্মি হলো একটা বেসিক বড় ফোর্স। আর্মি যদি গভর্নমেন্ট থেকে তাদের সাপোর্ট তুলে নেয় তাহলে ওই সরকার পতন করে। এবং আপনার 3রা আগস্টেও প্রধানমন্ত্রীর বাসায় এই সেনাবাহিনীর প্রধান সকলের কিন্তু মিটিং হচ্ছিল। সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই ছিলেন এবং তারা বলেছিলেন তারা এটা করবেন। কিন্তু ততদিন পর্যন্ত আপনি 5ই আগস্টের ঘটনা একটা, আর এর আগে আমি যেটা বলছি সেখানে মানুষ যে এর আগে পরিবর্তনের কথা বলেছেন এবং সেখানে যে রাস্তায় লোকজন ছিল শুধু বিএনপি জামাত না, সাধারণ মানুষ। এবং কি আপনি জানেন যে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পিএস আপনার বড়ুয়া ও ব্যারিস্টার বড়ুয়া, যে সে কিন্তু কয়েকদিন আগে বলেছেন, এবং আওয়ামী লীগের আরেকজন নেতা বলেছেন, এবং আমাদের অভিজ্ঞতা যে আওয়ামী লীগের অনেক লোকজন, আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ সমর্থক, তারাও চেয়েছেন এইভাবে দেশ চলবে না, কারণ দুর্নীতি অন্য কারণে পরিবর্তন চেয়েছিলেন। এটাকে আমি কোনোভাবেই বলবো না, আমার অ্যানালাইসিস এটা আসবে না যে এই পরিবর্তনটা মানুষ চায় নাই, চেয়েছিল। কিন্তু সেই পরিবর্তনটা যে উদ্দেশ্যে চেয়েছিল সেইটা ওই 1 মাসের মধ্যে যখন নাকি দেখলো যে একটা ছিনতাই হয়ে গেছে, তখন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা হতাশ হয়ে ঘরে বসে গেছে। এবং এই কারণে কিন্তু আপনি দেখবেন প্রথম 2 মাস কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা কোনো কথা বলেননি, তারা অবজার্ভ করেছেন কি হয়েছে। এবং আলটিমেটলি যখন মানুষের মধ্য থেকে এই জিনিসগুলো আসলো, 32 নম্বর ভাঙার পরে রিক্সাওয়ালা একজন ওখানে ফুল দিতে যায়, একজন নায়িকা ওখানে প্রতিবাদ করতে চায়, এটা কিন্তু একদম সিম্পল, এটা পলিটিক্যাল লোক না, সাধারণ মানুষ। তারপরে কিন্তু এই সিনারিওটা চেঞ্জ হয়েছে, এবং সেটা ইউনূস সরকারের পদক্ষেপের কারণেই। এই যে আপনার 5ই আগস্টের পরে যে আওয়ামী লীগের সমর্থন যে বাড়লো, এই সমর্থন বাড়ার একমাত্রই কারণ হলো সেটা হলো ডক্টর ইউনূসের বিভিন্ন পদক্ষেপ। এবং ডক্টর ইউনূস 5ই আগস্টের যেভাবে মানুষ পরিবর্তন চেয়েছিল, জাস্ট ক্ষমতা যাওয়ার পরে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিতেন, সমস্ত দল সেখানে অংশগ্রহণ করব, সেই ক্ষেত্রে আওয়ামী লীগও কোনো কথা বলতো না। কেন বলতো না? কেন 2 মাস তো কিন্তু কথা বলে নাই তারা। কেন বলতো না? যে পরিবর্তনটা এটা আওয়ামী লীগের ভিতরেই অনেকেই চেয়েছেন, যে এটা তো অনেকদিন থেকে ক্ষমতা থাকলে যেটা হয় তাদের নেতাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, ব্যাংক ট্যাঙ্ক সবকিছু, অনেক নেতাদের দল, অনেক জেলা ছিল তাদেরকে, অনেক জেলায় ছিল পুলিশ তাদের অধীনে, সবকিছু মিলে একটা অব্যবস্থা ছিল। এবং এই কারণে তারা কিন্তু তখন ওই জিনিসটা নির্বাচনটাকে মেনে নিত, কোনো বলতো না যে আমাদেরকে কেন সরানো। এখন আপনি যে প্রশ্নটা তুলছেন খুবই পার্টিনেন্ট। 3 তারিখে যখন সেনাপ্রধান তার আর্মিদের সঙ্গে কথা বললেন, এবং আমি ব্যক্তিগতভাবে 3 তারিখ রাত্রে আমি ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম এই কারণে যে আমি যে ওখানে যে অফিসারদের সঙ্গে কথা হলো তাদের ভিউজটা জানার জন্য। আমি গেলাম, যাওয়ার পরে ওখানে যে আমার পরিচিত অফিসার তার বাসায় গেলাম, শুনলাম যে আপনাদের কি আলোচনা হয়েছে। সেখানে বললাম যে ফিল্ড লেভেল থেকে সবাই বলেছে যে এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনীর ব্যাপারে তারা মতামত দিয়েছে যে তারা এই জিনিসগুলো অগ্রসর হতে চায় না। এটা কিন্তু একটা সিম্পল, কিন্তু আমি কিন্তু আরো ব্যাকগ্রাউন্ডে এখন অনেক কিছু বেড়ে গেছে, ওগুলোও কোনো বিষয় না। প্রথম বিষয় হলো যে ভালকার আলটিমেটলি হি ইজ ক্লোজ টু ডক্টর ইউনূস, এবং সেই কারণে সে জাতিসংঘের নাম ব্যবহার করে
আপনি জানেন যে জাতিসংঘের নাম ব্যবহার করে প্রধান সেনাপতিকে থ্রেট দেওয়া হয়েছে যে আপনি যদি যান তাহলে কিন্তু এই সেনাদেরকে আমি পাঠিয়ে দেবো। এবং আপনি জানেন যে সেনাবাহিনীর একটা সবচেয়ে বড় সমস্যা, এই বিদেশে যারা থাকেন তারা যদি কিছু না চান তাহলে সেটা সেনাপ্রধানের পক্ষে করা সম্ভব না। শুধু এটা আমি কিন্তু আপনাকে একটা তথ্য দিয়ে রাখি এখানে, শুধু ভলকার তুর্ক নন, এখানে আইরিন খানও যুক্ত ছিলেন। আইরিন খান তখন নেপথ্যে কাজ করেছেন এই পুরো মানে ইয়েতে, জাতিসংঘের। সেটা আরো মানবাধিকার সংগঠন অনেক আছে, সবাই হিউম্যান রাইটস ওয়াচ টোয়াচ সবাই বলছে, কিন্তু সেটা না। যে ঘটনাটা আসছে সেটা হলো এই থ্রেটটা কিন্তু পরবর্তীকালে আসছে, এবং সেইখানে কিন্তু সেনাপ্রধান যে আপনি বলছেন যে সেনাপ্রধান যে আমার অ্যানালাইসিস, সেনাপ্রধান যে নিজেই অনেকদিন আগে থেকে এই পরিকল্পনা করে সরকারকে সরিয়েছে, আমার কাছে এটা মনে হয় না অ্যানালাইসিসে। কারণ হলো যে সেনাপ্রধানও যখন কথা বললেন সবার সঙ্গে এবং ইন্টারন্যাশনাল চাপটা আসলেন, তখন ওনার সিনারিও পরিবর্তন হয়ে গেছে। এবং ইউনুসকে যে সে বসাইছেন না, সেটা আপনি জানেন যে হাসানাত আব্দুল্লাহ অনেকে কিন্তু ওনার ব্যাপারে অনেক কথা বলেছেন। উনি কিন্তু যখন ইউনুসের কথা বলছে উনি তো কনভিক্টেড, তারপরে এই কথাও বলেছে হাসনাত সরাসরি যে আমি অনেক বুকে কষ্ট নিয়ে মেনে নিলাম, তাই না? এবং সেনাপ্রধান কিন্তু প্রথম থেকে যারা আওয়ামী লীগের চলে গেছে অন্যরা কেন করতে পারবে না, এই প্রচেষ্টা কিন্তু বলা হয়েছিল। কাজে এখন যেভাবে একটা বিভিন্ন ভাবে সেনাপ্রধানকে একদম পুরোপুরি আওয়ামী লীগ অপসারণের নায়ক তৈরি করা হচ্ছে বা বলা হচ্ছে, আমার অ্যানালাইসিসে সেটা মনে হয় না। ঘটনা পরিক্রমায় সেটা হয়েছে, সেটা বাস্তবতা। কিন্তু এই যে 3 তারিখের আগে যে 16 জুলাই বা আপনার যে আবু সাইদ মারা গেল 30 জুলাই, এই সমস্ত লোকজন রাস্তায় ছিল, তো লোকজন নামছে, প্রতিবাদ করছে। আমি নিজেই তো 2 তারিখে টেলিভিশনে যখন ওই ছাত্রদেরকে ধরলো, আমি তো হারুনকে প্রশ্ন করে বললাম টেলিভিশনে, যদিও টেলিভিশন আলারাও পরের দিন আমাকে খুব করেছে যে আমরা কোনো বিপদে পড়বো কিনা। আমি প্রশ্ন তুললাম যে হারুন সাহেব, আপনি যে ভাত খাওয়ালেন, এই ভাতের টাকা কি আপনি পকেট দিয়ে দিচ্ছেন না সরকারের টাকা? সরকারের টাকা হলে আপনি ব্যাখ্যা দেন, আর পকেট দিয়ে দিলে আপনিও সেই হিসাব দেন আপনার ট্যাক্সের টাকা কিনা। এটা এই ধরনের কথা তো হয়েছে, আমরাও তো বলেছি সেটা। কিন্তু ঘটনা হলো 5ই আগস্টের পরের সিনারিও, যেখানে দেখা গেল যে হ্যাঁ, অনেক মানুষ চাইলেও সেই মানুষগুলো যখন দেখেছে যে এটা ছিনতাই হয়ে গেছে এবং এটা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি ব্যাকগ্রাউন্ডে নিউক্লিয়াসই থেকে তারা এই কাজগুলো করেছে। এবং আপনি জানেন 32 নম্বর ভাঙার পরে প্রথম স্টেটমেন্ট দিয়েছে পরের দিনই সকাল 6টা 6:30টায় পাকিস্তান ইন্টেলিজেন্সের চিফ, সে স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এইখানে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছিল, সুতরাং এটা যথার্থ কাজ, এটা পাকিস্তান গভর্নমেন্ট দেয় নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় নাই। সবচেয়ে বড় কথা মঞ্জিল মোর্শেদ, এই যে জুলাইয়ের যে বর্ষপূর্তি, সেটা পাকিস্তানে বিরাট ভাবে রাষ্ট্রীয় ভাবে পালিত হয়েছে। আপনি ছবি দেখেছেন কিনা জানি না, বেশ রাষ্ট্রীয় ভাবে। এটা তো আমি সেটা তো অবশ্যই, কারণ আপনি পাকিস্তানে পালিত হইতে পারে, তুরস্কে পালিত হইতে পারে, কারণ সমমানার লোক আছে না, পালিত তো হতেই পারে। এখনো তো এখানেও তো 5ই আগস্টের পরে যারা আছে ক্ষমতায়, তারা তো সব একই, তারা তো পালন করছে। এই জায়গাটা একটা বিতর্ক, জুলাই কিভাবে হয়েছে এটা গবেষণা হওয়া উচিত এবং প্রকৃত সত্য আসা উচিত। আমার একটা অ্যানালাইসিস, আপনার একটা অ্যানালাইসিস, যাই হোক, সেই হওয়ার পরে এখন জুলাই যখন হয়ে গেছে, সেখানে অনেক ঘটনা ঘটেছে। যেমন অভিযোগ করা হয় যে এই কি বলে, যারা সরকারে ছিলেন তারা এগুলো মেরেছেন। তারা আবার বলছেন স্নাইপার রাইফেল দিয়ে বাসার জানালায় বসা বাচ্চাটাকে কে মারলো। এগুলো অনেক বিতর্ক আছে, অনেক যুক্তিতর্ক এদিক ওদিক ফেলানো যাবে। এটা নিয়ে গবেষণা হোক, বের করা যাক, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কথাগুলো বলবে তারা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 5ই আগস্টের যে মুভমেন্ট আগে, সেখানে জনগণ সম্পৃক্ত হয়েছিল। অন্তত ম্যাক্সিমাম না হোক, আওয়ামী লীগের তো 30% আছে, কারণ 70% হলেও হতে পারে, কিন্তু আলটিমেটলি তারা পরবর্তীকালে ছিল না, যখন তারা দেখেছে যেটা ছিনতাই হয়ে গেছে। এরপরে আপনার প্রশ্নের জবাব, ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন, আপনি প্রশ্ন করছিলেন তার কি ওই 7A বিচার হতে পারে কিনা। ওইটা আমি এক সাক্ষাৎকারে বলেছি, এখনো বলি আমি, আইনটা যখন বাতিল হয় তখন আর আইনটা কার্যকরী না। ডক্টর ইউনূস সাহেব যেদিন ক্ষমতা নিয়েছেন, যতদিন পর্যন্ত এই জুলাই সমর্থিত লোকজন ক্ষমতায় আছেন, ততদিন পর্যন্ত নিশ্চয়ই ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা আর্টিকেল 7 কোনো প্রসিডিং ড্র করবেন না। এটা তো প্রসিডিং তো বাদই দেন, ডক্টর ইউনূসের আমলে এত শিশু মারা গেল, মামলা করতেছে, তারপরে কোর্টে মামলা 3টা হয়ে গেছে, সবগুলোই খারিজ, তাই না? কাজে ডক্টর ইউনূসের ব্যাপারে তারা কিছু করবে না। তবে যদি ভবিষ্যতে, রাজনীতিতে ভবিষ্যৎ অনেক কিছু হয়, যদি ভবিষ্যতে এই জুলাই আন্দোলনের বাইরে যারা আছেন তারা যদি কেউ ক্ষমতায় আসেন, তাহলে আর্টিকেল 7 ওই সময় বহাল ছিল। তারা যদি মনে করেন যেটা এই ক্ষমতা দখলটা, বিশেষ করে সরকার গঠনটা গণতান্ত্রিক প্রক্রিয়া হয় না, ভায়োলেশন অফ আর্টিকেল 7 হয়েছে, তাহলে তারা অবশ্যই সেক্ষেত্রে ওই ব্যবস্থাটা তারা নিতে পারবেন। তবে অবশ্যই ওই রকম দলকে ক্ষমতায় আসতে হবে। জুলাই নিয়ে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, ধরে নিচ্ছি ডক্টর ইউনূসের সরকারকে আমরা মানে অবৈধই ধরে নিচ্ছি, আমরা বৈধ ধরছি না, এটা বিশেষ প্রয়োজনের সরকার মানে ধরে নিচ্ছি। তারা একটি নির্বাচনও দিল, সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা হলো এবং একটি বিতর্কিত নির্বাচন হলো। এই যে ধারাবাহিকতা চলছেই, এই মানে অবৈধতার বা মানে অনিয়মের ধারাবাহিকতা চলছে, এটাকে আপনি কেমন করে দেখেন? আপনি জানেন যে যখন প্রচন্ড গরম পড়ে, মানুষ আপনার নদীতে, পুকুরে, বিভিন্ন জায়গায় গিয়া সাঁতার কাটে গরম থেকে বাঁচার জন্য, তখন কি চায় মানুষ বলেন?
আল্লাহ একটু বৃষ্টি দিও, আল্লাহ একটু বৃষ্টি দিও। এটাই হলো আপনার সর্বশেষ দাবি, আর কিছু চায় না। বৃষ্টিটা হলে টেম্পারেচারটা কমবে। বাংলাদেশে 18 মাসে ইউনূস বাংলাদেশটাকে যা করছিল এবং বাংলাদেশটাকে যেভাবে আইনের শাসন ভূলুণ্ঠিত করা, বিচার বিভাগকে খর্ব করা, বিচার বিভাগকে মাটিতে মিশিয়ে দেওয়া, তারপরে আপনার এই যে বিভিন্ন বুড়িগঙ্গা নদীতে লাশ, এটা ওটা দুর্নীতি, তারপরে এই সমস্ত ছাত্রদেরকে আপনার বিভিন্ন ক্ষমতা দিয়ে মব ভায়োলেন্স তৈরি করে বিরোধী দলকে হত্যা করা, ব্যবসা বাণিজ্য করা, চাঁদা তোলা, মানে এক কথায় বাংলাদেশ হয়ে গেছিল একটা অকার্যকর রাষ্ট্র। ওই মুহূর্তে কোনো অল্টারনেটিভ ছিল না। সব মানুষেরই প্রত্যাশা ছিল আল্লাহ তুমি একটা লাইন পরিবর্তন করে দাও, এবং সেই কারণে দেখবেন ওই ভোটে আওয়ামী লীগাররাও ভোট দিয়েছে, ওই ভোটে আপনার সাধারণ মানুষও ভোট দিয়েছে। কারণ তখন আর কোনো অল্টারনেটিভ ছিল না যে একটা নির্বাচন হোক। এবং অবশ্যই এটা আমিই বলেছি, এই নির্বাচনটা সার্বজনীন না। নির্বাচন সার্বজনীন হতো সব দল আসলে। এখন একটা প্রশ্ন আসবে, সব দল আসবে কিভাবে? ধরেন অনেক তো সাংবাদিকরা তো অনেক কিছু করে, আপনারা শুধু বারবার এই যে জরিপ করে প্রতিবেদন দিচ্ছিলেন এই যে আওয়ামী লীগ এত সিট পাবে, এত সিট পাবে। তো এই অবস্থা কি আর আওয়ামী লীগকে নির্বাচনে আনা যায়? যখন নির্বাচনের আগে এইভাবে জরিপ আসতেছিল যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে, তখন এটা তো সদ্য মাত্র 1.5 বছর আগে জুলাই হয়েছে। ওই জুলাই যারা আন্দোলন করেছেন, যারা ক্ষমতায় বসেছেন, আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই তো মিললে তো সেক্ষেত্রে তারা তো আর কোনোভাবেই চাইবে না যে আর একটা নির্বাচনে আবার আওয়ামী লীগ একটা স্ট্রং অন্তত ক্ষমতায় না আসুক, তার 100 সিট পেয়ে যাক। তাহলে তো জামাত বিরোধী দল হয় না। সেই জন্য কি নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করা যায়? এটা কি সংবিধান সম্মত? না, এখন এইটা কোনো জিনিস যদি সংবিধান সম্মত না হয়, এটা আপনি বললে তো কোনো লাভ নাই। এটার জায়গা হলো আদালতে চ্যালেঞ্জ করা। নির্বাহী আদেশে জামাত ইসলামকেও বাতিল করা হয়েছিল, সে বাতিল কি টিকছে? বাতিল তো টেকে নাই, তাই না? একটা মুভমেন্টের কারণে জামাত ইসলামের আমিরের নামে কিন্তু